নেপালের তিব্বত সীমান্তে হঠাৎ বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড জনপদ, নিহতের সংখ্যা 150 ছাড়ালো, নিখোঁজ 5 শতাধিক। আলজেরিয়ার বিভিন্ন এলাকায় দাবানলে নিহত অন্তত 12, আহত 54, নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অনেক পরিবারকে। রাশিয়ার গ্যাস প্লান্টে আগুন, 6 চীনা নাগরিক সহ নিহত অন্তত 7 জন, আহত অর্ধ শতাধিক, এখনো নিখোঁজ 9 জন। স্বাগত বিশ্বযোগের সাথে আছি শামীম আরামুন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নেপালে হঠাৎ বন্যা ও ভূমিধসে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। সবশেষ খবর পাওয়া পর্যন্ত 1.5 শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে, নিখোঁজ আছেন 5 শতাধিক, যাদের বেশিরভাগই বিদেশি পর্যটক। এছাড়া অনেক সেনা ও পুলিশ সদস্যও নিখোঁজ আছেন। নেপাল সেনাবাহিনী জানিয়েছে সীমান্ত এলাকার 2 পাশেই উদ্ধার অভিযান চলছে। শারমিন স্বপ্নার প্রতিবেদন। বন্যার পর এখন চারিদিকে শুধু কাদামাটি আর ধ্বংসস্তূপ, আর এর মধ্যেই চলছে উদ্ধার অভিযান। বুধবার সকালের মাত্র কয়েক মিনিটের হঠাৎ বন্যা লণ্ডভণ্ড করে দিয়েছে নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও আশপাশের কয়েকটি জেলা। পানিতে ভেসে গেছে ঘরবাড়ি, যানবাহন, সেতুসহ অনেক কাঠামো। নেপাল প্রশাসন জানায়, তিব্বত সীমান্ত লাগোয়া রসুয়া জেলার সাব্রোবেসি ও তিমুর এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। বহু যানবাহন এবং অন্যান্য সম্পদ পানির তরে ভেসে গেছে। নেপাল সেনাবাহিনী জানিয়েছে, অনেককে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ বাকিদের জন্য চলছে অনুসন্ধান। আমি বাড়ির ছাদে ছিলাম এবং বন্যার পানি ওপরের তলা পর্যন্ত উঠে এসেছিল। প্রায় 1 ঘন্টা পর পানি কিছুটা কমে। নিরাপত্তার জন্য আমরা ছাদে অবস্থান করার সময় আমার স্ত্রী আগেই কাদার ধসে চাপা পড়েছিলেন। 4-5 ঘন্টা পর হেলিকপ্টারের মাধ্যমে আমাকে উদ্ধার করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে 200 বিলিয়ন রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির পূর্ণ তথ্য এখনও জানা যায়নি। অন্যদিকে নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে 100 জনের বেশি ভারতীয়, 54 জন যুক্তরাষ্ট্র, 33 জন যুক্তরাজ্য এবং 100 জনের বেশি নেপালি নাগরিক আছেন। গেল বছরও রসুয়া এলাকায় চীনের তিব্বত সীমান্তে হিমবাহ গলে বন্যায় 18 জনের মৃত্যু হয়। তবে কর্মকর্তারা জানিয়েছেন, বুধবারের এই দুর্যোগের ভয়াবহতা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শারমিন স্বপ্না, 71। হিমালয় অঞ্চলে হঠাৎ কেন এমন দুর্যোগ নামলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। হিমালয়ের দুর্গম এলাকায়, যেখানে মানুষের উপস্থিতি নেই বললেই চলে, সেখানে এমন প্রাকৃতিক দুর্যোগ কখন ঘটবে তা বলা মুশকিল। ধারণা করা হচ্ছে, তিব্বতের একটি পাহাড় থেকে বিশাল এক খণ্ড বরফ ধসে পড়েছে। পরে পাথর ও পলিমাটির সাথে নিয়ে ধস নামিয়েছে সেই বরফ খণ্ড। আরও জানাচ্ছেন শারমিন স্বপ্না। এবারই প্রথম নয়, নেপাল সীমান্তের হিমালয় অঞ্চলে এর আগেও ঘটেছে প্রাকৃতিক বিপর্যয়। গত বছরও হিমবাহ গলে 18 জনের মৃত্যু হয়। কিন্তু হঠাৎ কেন এই ভয়াবহ বিপর্যয়? বিশেষজ্ঞরা স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বন্যার কারণ খোঁজার চেষ্টা করেছেন। তবে মৌসুমী মেঘের কারণে পরিষ্কারভাবে কিছু দেখতে পাননি তারা। নেপালের আবহাওয়া ও জলবিজ্ঞান বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এমন কিছু ছবি তারা দেখেছেন যা থেকে মনে হয় তিব্বত অংশের একটি পাহাড় থেকে বিশাল এক খণ্ড বরফ ধসে পড়ে। সেটাই পাথর ও অন্যান্য পলিমাটির সাথে নিয়ে ধস নামিয়ে এনেছে। ধারণা করা হচ্ছে, বরফ ধসের জেরে পাথর ও বরফের স্তূপ নিচের লেহেন্দে নদীর উপর পড়ে প্রাথমিকভাবে অবরুদ্ধ হয়েছিল নদীটির গতিপথ। কিন্তু শেষ পর্যন্ত নদীর জমে যাওয়া পানির চাপে সেই অবরোধ ভেঙে যায়, ফলে সৃষ্টি হয় এই বন্যার। 2025 সালের জুলাই মাসেও ভোটে-কোশি নদীতে একই ধরনের বন্যা হয়। সে সময় অনুসন্ধানে দেখা যায়, রসুয়ায় নেপাল চীন সীমান্তের কাছে একটি হিমবাহের হ্রদ ফেটে যাওয়ায় লেহেন্দে নদীতে হঠাৎ ঢল নেমেছিল। তুষারধসের কারণে হিমবাহ ভেঙে বন্যার বিপদ সংকেত দেওয়া হয়েছিল 2019 সালের এক গবেষণায়। তাতে বলা হয়েছিল, জলবায়ুর পরিবর্তনের ফলে এই শতাব্দীর শুরু থেকে প্রতি বছর 1.5 ফুটেরও বেশি উচ্চতায় বরফ গলে যাচ্ছে হিমালয়ের হিমবাহগুলোতে।
আর সেই সতর্কবার্তাই সত্যি হচ্ছে এখন। মূলত জলবায়ু পরিবর্তনের কারণেই হিমালয়ের হিমবাহ গলে হঠাৎ বন্যা আর ধস নামাচ্ছে নেপালে। শারমিন স্বপ্না, একাত্তর। উত্তর পূর্ব আলজেরিয়ার বিভিন্ন এলাকায় দাবানলে অন্তত 12 জন নিহত হয়েছে, আহত হয়েছে 54 জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে অনেক পরিবারকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জিজেল, বেজায়া ও তিজি ওজু প্রদেশে এসব প্রাণহানি হয়েছে। জিজেল প্রদেশে 5 জন, বেজায়া প্রদেশে 4 জন এবং তিজি ওজু প্রদেশে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে দেশটিতে 154টি অগ্নিকাণ্ড রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বেজায়া প্রদেশে 36টি দাবানল জ্বললেও 18টি নিয়ন্ত্রণে এসেছে। তবে বেজায়া ও জিজেল প্রদেশে এখনও আগুন নেভানোর কাজ চলছে। রাশিয়ার আমুর অঞ্চলের একটি গ্যাস প্ল্যান্টে আগুন লেগে 7 জন মারা গেছেন। তাদের মধ্যে 6 জন চীনা নাগরিক, নিখোঁজ আছেন আরও 9 জন। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। তাদের মধ্যে 36 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার আমুর গ্যাস কমপ্লেক্সে আগুন লাগে, পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের রাশিয়ার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আগুনের কারণ জানতে তদন্ত শুরু করেছে রাশিয়া। শিল্প নিরাপত্তা বিধি লঙ্ঘন হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। চীনের সিনোপেক ও রাশিয়ার সিবুরের যৌথ প্রকল্পের এই প্ল্যান্টটিতে এখনও উৎপাদন শুরু হয়নি বলে জানা গেছে। ভারতের ওড়িশা উপকূলে জাহাজডুবির ঘটনা এখনও খোঁজ মেলেনি জাহাজটির 22 নাবিকের। মঙ্গলবার ঘটনাস্থলের কাছ থেকে একটি লাইফবোট ও জরুরি বিপদ সংকেত পাঠানোর যন্ত্র উদ্ধার করা হলেও নিখোঁজ নাবিকদের কোনো সন্ধান পাওয়া যায়নি। কোস্টগার্ড কর্মকর্তারা জানান, মঙ্গলবার উদ্ধারকারী দল একটি লাইফবোটের সন্ধান পায়, তবে সেখানে কোনো জীবিত নাবিককে পাওয়া যায়নি। এছাড়া অনুসন্ধানের সময় কোস্টগার্ডের জাহাজ আইসিজিএস ভারত একটি জরুরি বিপদ সংকেত শনাক্ত করে। পরে সেটি যাচাই করে নিশ্চিত হওয়া যায় সংকেতটি ডুবে যাওয়া জাহাজ এমভি ওশান উইনারের জরুরি অবস্থান নির্দেশকারী রেডিও বিকন বা ইপিআইআরবি থেকে এসেছে। জাহাজটির নিখোঁজ নাবিকদের উদ্ধারে ভারতীয় কোস্টগার্ডকে সহযোগিতা করছে চীনও। নিখোঁজ 22 নাবিকের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। পানামার পতাকাবাহী এমভি ওশান উইনার নামের জাহাজটি শনিবার রাতে ডুবে যায়। জাহাজটিতে মোট 24 জন নাবিক ছিলেন। তাদের মধ্যে 2 জন চীনা নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় আরও চাপে ইরানের অর্থনীতি। তবে মার্কিন চাপের মুখেও নতি স্বীকার করতে নারাজ দেশটির সাধারণ মানুষ। বন্দরনগরী আব্বাসের ব্যবসায়ীদের কেউ বলছেন, নিষেধাজ্ঞার প্রভাব জীবনযাত্রায় পড়লেও তা মোকাবেলার পথ ইরানিরা জানেন। তবে আবার কেউ সরাসরি যুক্তরাষ্ট্রের নীতিকে দেখছেন বুলিং হিসেবে। এর মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের নতুন উদ্যোগ সামনে এনেছে উত্তেজনা কমানোর সম্ভাবনাও। আরও জানাচ্ছেন চৈতি সরওয়ার। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাস বাজারে ক্রেতা বিক্রেতার ব্যস্ততা থাকলেও ব্যবসায়ীদের কথায় স্পষ্ট অর্থনৈতিক চাপের ছাপ। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় আরও চাপে পড়েছে ইরানের অর্থনীতি। বাড়ছে বিনিময় হার, আর তার প্রভাব পড়ছে মানুষের দৈনন্দিন জীবন ও ব্যবসায়। বিক্রেতা কাশেম সোজার মতে, নিষেধাজ্ঞার প্রভাব অস্বীকার করার সুযোগ নেই। তবে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা মোকাবিলা করতে গিয়ে বিকল্প পথ খুঁজে নেওয়ার অভিজ্ঞতাও তৈরি হয়েছে ইরানের ব্যবসায়ী ও সাধারণ মানুষের। নিষেধাজ্ঞার সাথে আমরা অপরিচিত নই, আবার এগুলো নিয়ে আমরা ভয়ও পাই না। অবশ্যই নিষেধাজ্ঞার উদ্দেশ্য আছে, তবে এগুলো শতভাগ কার্যকর নয়। শেষ পর্যন্ত আমরা ইরানি, আর ইরানিরা নিষেধাজ্ঞা পাশ কাটানোর পথ ভালোভাবেই জানে। যুক্তরাষ্ট্রের নতুন পদক্ষেপের পাশাপাশি ইরানের অর্থনৈতিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে বন্দর আব্বাসের ব্যবসায়ীদের কথায় উঠে এসেছে নিষেধাজ্ঞার বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথাও। অর্থনৈতিক চাপের পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ ক্ষোভের কথাও তুলে ধরছেন
ব্যবসায়ীরা। ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলো ডলার ভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বাদ পড়ার ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছেন তিনি। এর মধ্যেই আলোচনায় হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল প্রায় বন্ধ। হরমুজ প্রণালী আমাদের ঘরের মতো। আমাদের অনুমতি ও সহযোগিতা ছাড়া এটি খোলা উচিত নয়। এত বছর আমরা বিশ্বকে সহনশীলতা দেখিয়েছি। তারা আমাদের তেল নিয়েছে, পণ্য নিয়েছে। এখন তাদের আমাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে চলতে হবে। নিষেধাজ্ঞার অর্থনৈতিক চাপ আর হরমুজ প্রণালীর অচল অবস্থার মধ্যে ইরানের সামনে এখন বড় চ্যালেঞ্জ। একদিকে অর্থনীতিকে সচল রাখা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতের চাপ সামলানো। আর বন্দর আব্বাসের বাজারে ব্যবসায়ীদের কথাতেই যেন স্পষ্ট, চাপ বাড়লেও আপাতত পিছু হটার মানসিকতা নেই। চৈতি সরওয়ার, ৭১। প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে ইরানের সামরিক বাহিনী। এই তথ্য জানিয়েছেন দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আমির আলী রেজা এলহামি। এলহামি বলেন, যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এনেছে ইরানের সামরিক বাহিনী। এসব পরিবর্তনের মধ্যে রয়েছে কৌশল নির্ধারণ, প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন, বিভিন্ন সিস্টেমের বিন্যাস এবং সেগুলো মোতায়েনের পদ্ধতি। তিনি বলেন, বর্তমানে ইরান শতভাগ নিজস্ব সক্ষমতার উপর নির্ভর করছে। একই সঙ্গে দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থাগুলো উন্নত করা হচ্ছে এবং যুদ্ধে যেসব সিস্টেম কার্যকর প্রমাণিত হয়েছে সেগুলোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কমাতে ও আলোচনার পরিবেশ তৈরির লক্ষ্যে ইরান সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। এই উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার তেহরানে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আঞ্চলিক সংঘাত কমানোর জন্যই মূলত ইরান যাচ্ছেন আল থানি। ইরানের প্রতিবেশী এবং যুক্তরাষ্ট্রের মিত্র কাতার দীর্ঘদিন ধরে দুদেশের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছে। এদিকে গত জুনে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের সময় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায়ও দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। অপরদিকে গত কয়েকদিনে ওমানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধান সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কূটনীতিক তেহরান সফর করছেন। গাজা শহরের জায়তুন এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২০ ফিলিস্তিনের মরদেহ উদ্ধার করেছে গাজার সিভিল ডিফেন্স। স্থানীয় সময় বুধবার ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার বরাতে আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে। ওয়াফা জানিয়েছে, নিহতরা সেলমি ও আল হাদ্দাদ পরিবারের সদস্য ছিলেন। ইসরায়েলি হামলায় প্রাণ হারান তারা। ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোতে ফিলিস্তিনিদের দেহাবশেষ উদ্ধারে অভিযান চালাচ্ছে বেসামরিক প্রতিরক্ষা দল। গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার ফিলিস্তিনি এখনও নিখোঁজ আছেন, তবে ধারণা করা হচ্ছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। দীর্ঘ প্রায় ৫ দশক পর সন্ত্রাসবাদের মদতদাতা রাষ্ট্রের তালিকা থেকে বের হয়েছে সিরিয়া। আর তাই নতুন আশার আলো দেখছে দেশটির মানুষ। তবে শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়, এর বাস্তব সুফল দেখতে চান তারা। সিরিয়াবাসীর আশা, এটি বাস্তবায়িত হলে বাড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ, গতি ফিরবে অর্থনীতিতে। স্থানীয়দের প্রতিক্রিয়া নিয়ে অরিসুল ইসলামের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে বদলেছে সিরিয়ার আন্তর্জাতিক অর্থনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৯ সালের ডিসেম্বর থেকে সন্ত্রাসবাদের মদতদাতা রাষ্ট্রের তালিকায় ছিল সিরিয়া। এবার সেই তালিকা থেকে দেশটিকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে ওয়াশিংটন। এ অবস্থাকে দামেস্কের বাসিন্দাদের কেউ কেউ দেখছেন নতুন সম্ভাবনা, কেউ আবার অপেক্ষায় বাস্তব পরিবর্তনের। তাদের আশা, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে সিরিয়ায় ফিরবে বিনিয়োগ, বাড়বে ব্যবসা বাণিজ্য, তৈরি হবে কর্মসংস্থান। আমাদের জীবনযাত্রার অবস্থা খুবই খারাপ। আমরা আশা করছি এই সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব পড়বে, বিশেষ করে কর্মসংস্থান ও ব্যবসা বাণিজ্যে।
বহু বছর ধরে অর্থনীতি কার্যত স্থবির হয়ে আছে। এই সিদ্ধান্তে নতুন বিনিয়োগের দরজা খুলতে পারে, তবে এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাতে সময় লাগবে। আমরা চাই বিনিয়োগ আসুক, কিন্তু তার প্রভাব যেন মানুষের জীবনেও দেখা যায়। সিরিয়াকে সন্ত্রাসে পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয় সোমবার। এর ফলে ওই তালিকাভুক্তির সঙ্গে সরাসরি যুক্ত কিছু নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ আর থাকছে না। এর মধ্যে ছিল মার্কিন বৈদেশিক সহায়তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে বিধিনিষেধ, পাশাপাশি বাণিজ্যিক লেনদেনেও ছিল নিয়ন্ত্রণ। তবে তালিকা থেকে বাদ পড়লেও সিরিয়ার সামনে চ্যালেঞ্জ কম নয়। বাশার আল আসাদ পরবর্তী রাজনৈতিক রূপান্তরের মধ্যেই দেশটিতে দেখা দিয়েছে সাম্প্রদায়িক ও গোষ্ঠীগত সহিংসতা। উপকূলে আলাওয়াইট সম্প্রদায়ের ওপর প্রাণঘাতী হামলা, সুয়েইদায় দ্রুজ ও বেদুইনদের সংঘাত, দামেস্কের একটি গির্জায় আত্মঘাতী হামলা, সব মিলিয়ে নিরাপত্তা পরিস্থিতি এখন নাজুক। উত্তর পূর্ব সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন কর্তৃপক্ষের সঙ্গে দামেস্কের সম্পর্ক বড় রাজনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে আছে। তাই দামেস্কের মানুষের প্রত্যাশা এখন একটাই, ওয়াশিংটনের সিদ্ধান্ত যেন শুধু কূটনৈতিক স্বীকৃতির পরিবর্তন না হয়ে বাস্তব অর্থনৈতিক পরিবর্তনের সূচনা করে। অরিসুল ইসলাম, ৭১। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নিচ্ছে আরও একটি বিরতি, ৭১-এর সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, সাথে থাকার জন্য ধন্যবাদ। স্পেনের সেউতায় ঢোকা হাজারো অভিবাসিনী হিমশিম খেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। দিন দিন জটিল হয়ে উঠছে সেখানকার অভিবাসন সংকট। পুলিশি বাধা উপেক্ষা করে অস্থায়ী আশ্রয় কেন্দ্রের সামনে জড়ো হচ্ছেন শত শত মানুষ। এদিকে ২ মাস পরও আশ্রয় না পেয়ে মানবেতর জীবন কাটছে অভিবাসন প্রত্যাশীদের। অরিসুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। আশ্রয়ের অপেক্ষায় মানুষের দীর্ঘ সারি। সেউতার লোমা কলমেনার অস্থায়ী আশ্রয়কেন্দ্রের বাইরে এখন এমন দৃশ্যই নিয়মিত। আশ্রয়কেন্দ্রের ভেতরে জায়গা না থাকায় বাইরে জড়ো হচ্ছেন অভিবাসন প্রত্যাশীরা। এই চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। সংকটের মূল কারণ গত জুলাইয়ে ২ দিনে প্রায় ৭২,০০০ মানুষের সীমান্ত অতিক্রম। বেশিরভাগ ফিরলেও এখনও বিশাল একটি অংশ সেউতায় রয়ে গেছে। সীমিত বাজেটের এই শহরের জন্য যা এখন এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমরা এখানে একরকম দিশেহারা হয়ে পড়েছি। ৬৭টি দিন ধরে এক দপ্তর থেকে আরেক দপ্তরে দৌড়াচ্ছি, কখনো আশ্রয়কেন্দ্র, কখনো পুলিশ স্টেশনে, আবার কখনো সীমান্তে। কোনো দপ্তরই নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না। এখানে তীব্র রোদে ভোর থেকে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর। প্রশাসন আমাদের ব্যবস্থা করতে পারছে না, উল্টো পুলিশ এসে লাইন ভেঙে সরিয়ে দিচ্ছে। মরক্কো সেউতা সীমান্তে কয়েক সপ্তাহ আগে অভিবাসন প্রত্যাশীদের যে নজিরবিহীন ঢেউ শুরু হয়েছিল, তার তাৎক্ষণিক চাপ কমলেও আশ্রয়, পরিচয় নিবন্ধন ও ভবিষ্যৎ গন্তব্য নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। ফলে ইউরোপের অভিবাসন নীতির বড় পরীক্ষার ক্ষেত্র হয়ে উঠেছে ছোট্ট এই স্প্যানিশ ভূখণ্ড সেউতা। অরিসুল ইসলাম, ৭১।
আনুষ্ঠানিকভাবে উগান্ডাকে পুরোপুরি ইবোলা মুক্ত ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ৪২ দিন ধরে নতুন কোনো সংক্রমণ হয়নি পূর্ব আফ্রিকার দেশটিতে। স্থানীয় সময় বুধবার উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাদুর্ভাব চলাকালে যেসব দেশ উগান্ডার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে উগান্ডায় মোট ২০ জনের ইবোলা সংক্রমণ শনাক্ত হয়েছিল, যার মধ্যে ১৮ জন সুস্থ হয়েছেন। আর প্রাদুর্ভাব চলাকালে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জন মারা যান। সবশেষ আক্রান্ত রোগীকে ১৬ জুলাই মুলাগো ন্যাশনাল রেফারেল আইসোলেশন সেন্টার থেকে ছাড়পত্র দেওয়া হয়। সেই সাথে ২৮ জুলাই আনুষ্ঠানিকভাবে প্রাদুর্ভাব শেষ হওয়ার ঘোষণা দেয় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে দুপুর ১:৩০টায়। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেলে।